আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা নার্সিং ওয়ান শট কোর্সে ডিপ্লোমার তড়িৎ বিদ্যা নিয়ে আলোচনা করব। এখন ওয়ান শটের তড়িৎ বিদ্যায় হচ্ছে দুইটা চ্যাপ্টার আছে, স্থির তড়িৎ, চল তড়িৎ। দুইটা চ্যাপ্টার আমরা হচ্ছে ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। ক্লাসটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবা সবাই সবাই অবশ্যই দেখবা। আজকে হচ্ছে আমাদের যে প্ল্যানটা কত দিনের? 60 দিনের। বাট আমরা এই 60 দিনে তোমাদের খুব সুন্দরভাবে প্রপারলি গুছাই দিচ্ছি। কিন্তু এর আগে আমরা কি ডিটেলস ক্লাস নিয়েছি, ফাইনাল রিভিশন ব্যাচ কমপ্লিট করছি, দেন এখন আবার অনশট নিচ্ছি। আমাদের রিভিশনটা কত ধাপে চলতেছে? প্রথমে বেসিক ক্লাসগুলো কমপ্লিট হয়েছে, দেন ফাইনাল রিভিশন ব্যাচ কমপ্লিট হয়েছে, দেন আমরা অনশটে স্টার্ট করছি। এখন যদি কেউ এমন হও, ভাইয়া বেসিক ক্লাস আমি করি নাই, ফাইনাল রিভিশন ব্যাচের ক্লাস করি নাই, আমার এইটা করলে কি কমপ্লিট হবে? হ্যাঁ, অবশ্যই হবে। কারণ কারণ এইখানে আমি কন্টেন্টটা এমন ভাবে আলোচনা করছি, কন্টেন্টটা এমন ভাবে গঠন করছি যেখানে হচ্ছে কনসেপ্টটা একদম টোটালি এ টু জেড ইনক্লুড করা আছে। বাট তুমি যখন হচ্ছে একটু পিছাই আসো এরকম ভাবে, সেক্ষেত্রে কি করবা? অতিরিক্ত একটু প্রশ্ন ব্যাংকটা বেশি সলভ করো, তাহলে তোমার জন্য একটা সিট নার্সিং এ নিশ্চিত হবে ইনশাল্লাহ। আর তোমার এই সিটের মানে তোমার এই সিট গ্রহণ করার ক্ষেত্রে আমি তোমার সঙ্গী হব ইনশাল্লাহ। আর তোমার এই সিট পাওয়ার ক্ষেত্রে আমরা যে সঙ্গীটা হতে পারছি বা হতে পারবো, এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া হবে ইন ফিউচার। আর তোদের কাছে একটা জিনিস চাওয়া, যেটা হচ্ছে ইন ফিউচার যখন বাইরে কোথাও দেখা হবে অথবা তোদের ক্যাম্পাসে কোনো কারণে যাব, তখন জাস্ট বলিস ভাই আপনার স্টুডেন্ট ছিলাম। বিলিভ মি, এর থেকে সুন্দর অনুভূতি আর কিচ্ছু নাই পৃথিবীতে, বুঝছিস? এর থেকে সুন্দর অনুভূতি পৃথিবীতে কিচ্ছু নাই। পুকুরে গেছিলাম না, তোরা যে আসলি, আসলে এই যে তোরা যে রেসপেক্টটা করস, ডাকোস, ভাইয়া বলোস, ওইভাবে এই যে রেসপেক্ট একটা আছে না, ওই রেসপেক্ট আসলেই সবকিছুর ঊর্ধ্বে। জাস্ট এতটুকু চাই আমরা, অন্য কিছু না। জাস্ট তোদের একটা সিট নিশ্চিত হোক। এই প্রয়াসে শুরু করছি আমাদের আজকের ওয়ান শট ক্লাসটা। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবি, ইনশাল্লাহ অল কভার হয়ে যাবে যদি আগে নাও করা থাকে। আর যদি কভার আগে থেকে হয়ে থাকে, সেক্ষেত্রে দেখবো কিনা, অবশ্যই, কারণ আমাদের রিভিশনের কোনো বিকল্প নাই অ্যাডমিশনের ক্ষেত্রে। সো রেডি হয়ে যায় সবাই, আমাকে দেখার কিছু নাই, আমি নিজের ব্যাপারে কিছু বলতে চাই না। দেখ, এই চ্যাপ্টারে আগে যে বছরগুলোয় প্রশ্ন আসছে, দেখ মোটামুটি ভালোই, একবার 4টা আসছিল, একবার একটা আসছে, একবার একটা আসছে তোর হচ্ছে ডিপ্লোমার ক্ষেত্রে। ওকে, এখন কথা হচ্ছে ভাই, এই বছরগুলোয় আসে নাই, এই বছরগুলোয় আসে নাই, সেক্ষেত্রে কতটা গুরুত্ব দিয়ে পড়া উচিত আমার? এখন ব্যাপারটা হচ্ছে তোমার, দেখো একটা বছর কিন্তু আসে নাই, দেখো 2 বছর আসে নাই, কিন্তু 4টা চলে আসছে একটা বছরে। এবার যদি না করে 3টা 4টা দিয়ে দিল, সেক্ষেত্রে কি হবে আমাদের? সেক্ষেত্রে কোনো রকম রিস্ক না নিয়ে স্টার্ট করে দাও পড়াশোনা। ওকে, কোনো এক্সকিউজ হবে না ভাই। এক্সকিউজ দিবা, নিজে মারা খাবা। ওই যে তোমাকে আমি তুষার সাথে মোটিভেশন দেবো, ওটা আমার পছন্দ না। ডিরেক্ট কব, যদি তুমি এক্সকিউজ দাও, নিজে মারা খাবা, তোমার মারা কেউ খাবে না। দেখো শুরু করলাম। দেখ, আদানের কোয়ান্টাম, আদানের কোয়ান্টামটা কি? কোন একটা বস্তুতে, কোন একটা জিনিসে যে আদানটা থাকবে, ওই আদানটা হচ্ছে তোর ইলেকট্রনের যে সংখ্যাটা, ইলেকট্রন যে আছে ওইটার তোর পূর্ণ সংখ্যার গুণিতক হবে। অর্থাৎ তোর যে কিউটা হবে আদান কোন একটা বস্তুতে, এইটা হবে তোর এন। এনটা কি? তোর হচ্ছে আহ পূর্ণ সংখ্যা, বাস্তব সংখ্যা বলতে পারিস। এটা কি? বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা যেখানে তোর মান কেমন হতে পারে? বাস্তব সংখ্যা না দেওয়াই ভালো, আমি জাস্ট তোর সংখ্যাটা লিখে দিই। তোর হতে পারে +-1, +-2, +-3, ডট 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 চলতে পারে, 0 হতে পারে। বাট কি কি হতে পারে না? এটা হতে পারে, বাট পারে না হতে, পসিবল না যেগুলো, সেটা হচ্ছে তোর এনি ভগ্নাংশ, কোনো ফ্র্যাকশন হবে না। 1/2, 1/3, 1/4, দ্যাট হবে না কখনোই। যা হবে সেটা হচ্ছে আমাদের
এন এর একটা মান হলো যে এই যে +-1 +-2 +-3 এরকম মান। ওকে, দেখ এখন শুরু করি। তলমাত্রিক ঘনত্বটা কি? কোন একটা ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ আছে ওইটাকে হচ্ছে তো তলমাত্রিক ঘনত্ব বলা হয়। আর এই যে দেখ এই সমান আমরা 4πr², এটা ইউজ করছি কিসের ক্ষেত্রে? গোলকের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল জানি না, 4πr², ক্ষেত্রফলটা জাস্ট ইউজ করে দিছি এখানে, অন্য কিছু না। আর এইখানে তোর একক যেটা আসছে দেখ কিউ, দেন হচ্ছে a², তাহলে হচ্ছে কুলম্ব মিটার স্কোয়ার, তাহলে হচ্ছে কুলম্ব পার মিটার স্কোয়ার, যদি হয় তাহলে কুলম্ব পার মিটার স্কোয়ার। চার্জের অবস্থান, চার্জ আসলে থাকে কোথায়? চার্জ থাকে আসলে গোলকের পৃষ্ঠে, ভিতরে না কিন্তু। কোথায় থাকে? গোলকের পৃষ্ঠের। কোথায় থাকে? পরিবাহীর তীক্ষ্ণ অংশ এবং বক্রপৃষ্ঠের চার্জের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। কত? সবচেয়ে বেশি থাকে। আর পরিবাহী গোলক নিরেটার ভিতরে কিউ হচ্ছে 0, আর অর্ধপরিবাহের ভিতরে চার্জ থাকে। অর্ধপরিবাহের ভিতরে চার্জ থাকে, বাট নিরেট পরিবাহের ভিতরে চার্জ হচ্ছে 0। এতটুকু কমপ্লিট। এটা আমরা দেখছি কিউ/টি, কিউ ইকুয়াল হচ্ছে এনই, আই ইকুয়াল হচ্ছে কিউটি। কুলম্বের সূত্র, কুলম্বের সূত্রটা কি বলা হয়েছে? মানে দুইটা বস্তু আছে, আধান আছে একটা দূরত্বে, ঠিক আছে? এই দুইটা বস্তুর যে আকর্ষণ বিকর্ষণ বল, এই আকর্ষণ বিকর্ষণ বল, এটা ধরে একটা বস্তু, এই যে আর একটা বস্তু Q1 কেন হচ্ছে Q2, এদের যে তোর আকর্ষণ বিকর্ষণ বল আছে এদের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ Q1 Q2 এর সমানুপাতিক, আর হচ্ছে এদের যে মধ্যবর্তী দূরত্ব আছে তাদের ব্যস্তের বর্গানুপাতিক 1/r²। এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। তাহলে যদি আমরা এই দুইটা কম্বাইন করি তাহলে কি পাচ্ছি? F সমানুপাতিক Q1 Q2 দেন হচ্ছে r²। তাহলে এটা কি লিখতে পারি? F ইকুয়াল K Q1 Q2 দেন হচ্ছে r²। আর এই যে K এর মানটা হচ্ছে এক এক সময় এইটার K এর মানটা হচ্ছে তোর 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এটা কি শূন্য মাধ্যমের ক্ষেত্রে হচ্ছে, এটা হচ্ছে তোর শূন্য মাধ্যমের ক্ষেত্রে যখন ইউজ করবি আর কি, এইটা হচ্ছে শূন্য মাধ্যমের ক্ষেত্রে। বাট এইটা দেখ K/1/4πε0, এটা তুই সি ইউজ করতে পারিস অথবা কে ইউজ করতে পারিস, যেহেতু কনস্ট্যান্ট তোর ইচ্ছা, সমস্যা নেই, বাট বলে ফেলিস না। তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য, প্রাবল্য জিনিসটা কি? প্রাবল্য হচ্ছে অসীম দূরত্ব থেকে তুই একটা হচ্ছে বস্তু আনবি। বস্তুটা কি? অবশ্যই একটা আধান আনবো, যেহেতু আমরা তড়িৎ পড়তেছি, একটা আধান আনবো, সেক্ষেত্রে আমাদের যে পরিমাণ বল লাগে ওইটাকে বলা হয় হচ্ছে প্রাবল্য। অর্থাৎ প্রাবল্য ই ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে F/Q। এফটা এখানে কি? এফটা হচ্ছে বল আর কিউটা হচ্ছে একক চার্জ। আর একক পরিমাণ যে আদান আনলাম, এই ক্ষেত্রে যে বলটা লাগলো ওইটাই হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য। ওকে, তাহলে এইটা দেখতো এককটা কি হয়? বলের ক্ষেত্রে একক জুল, কিউ এর ক্ষেত্রে আমাদের হচ্ছে কুলম্ব। তাহলে আমরা সিম্পল কি করতে পারি? জুল পার কুলম্ব কইতে পারি না? এইটা হচ্ছে আমাদের বস্তুর প্রাবল্যের একক, জুল পার কুলম্ব। এখন আমরা দেখতো এইটাকে আবার এইভাবে লিখতে পারি না? এফ সমান কিউই লিখতে কিন্তু পারি সিম্পলি, এইটাই জাস্ট লেখছি। আর এইখানে তোর ভেক্টর ফর্মটা দেওয়া আছে, জাস্ট দেখেলে এটা, এইটা একটু দেখেলে দেখ এখানে কিন্তু আমাদের কিউ আছে, এখানে একটা ভেক্টর ফর্ম আছে, এতটুকু দেখলেই হবে। দেখ পরবর্তী দেখ তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য, দেখ বস্তু ভারসাম্য থাকার জন্য প্রাবল্য দরকার আছে। ধর একটা বস্তু তুই একটা ধরে শূন্য স্থানে বাসায় রাখবি, শূন্য স্থানে বাসায় রাখতে যাচ্ছিস, সেক্ষেত্রে কি করা যায়? এক্ষেত্রে তুই দেখ একটা বস্তু তোর শূন্য স্থানে যখন এরকম থাকবে, ধর এই যে তোর এই যে আমার কাছে রিমোট আছে, রিমোটটা যাক এখানে রয়েছে, নিচের দিকে পড়তে কিন্তু চাচ্ছে, বাট আমি চাচ্ছি ও এইভাবে থাকবে কখনো যদি নিচের দিকে বল ক্রিয়া করে? কখন থাকবে? যখন নিচের দিকে বল উপর দিকে বল সমান রকম ক্রিয়া করবে, এটাও যতটুকু এটাও ঠিক ততটুকু আল্লাহ, আর তখন এইটা হচ্ছে পড়বে না। ওকে, দেন এইদিকে কি কি কোন বলটা কি করে? mg। তার উপরের দিকে যেটা আছে সেটা হচ্ছে যদি এইটার সমান হয়, তা উপরের দিকে কি বল ক্রিয়া করবে? এখানে ধর একটা চার্জ আছে, উপরে আর একটা একক চার্জ আছে, সেক্ষেত্রে এই যে এফ উপরে একটা বল ক্রিয়া করবে, যে বলটা হচ্ছে ধর হচ্ছে কিউ ই,
এরা ভারসাম্য কখন থাকবে? এরা ভারসাম্য, এখানে একটা হচ্ছে তোর আদানও আছে আর কি। এটা ভারসাম্য কখন থাকবে? যখন এইটা আর এইটা বল হচ্ছে সমান থাকবে। অর্থাৎ আমরা কি বলতে পারি, এই যে তোর কিউ ই ইকুয়াল হচ্ছে এম জি হলে এরা পরস্পর ভারসাম্য থাকবে। অর্থাৎ কিউ ইকুয়াল হচ্ছে তোর এম জি ই। ওকে, মেইনলি এটাই চায়, এটাই। এইখানে দেখার ব্যাপার আছে প্রাবল্য আর বিভবের মধ্যে সম্পর্ক। প্রাবল্য আর বিভবের মধ্যে পার্থক্য যেটা হচ্ছে, প্রাবল্য হচ্ছে তোর বলের উপর নির্ভরশীল, বিভবটা হচ্ছে তোর কাজের উপর নির্ভরশীল। আর প্রাবল্য হচ্ছে তোর ভেক্টর রাশি, আর বিভব হচ্ছে তোর স্কেলার রাশি। এখন এই সূত্র সবাই জানি, বাট ভিতরে কোনো একটা সারফেস অর্থাৎ কোনো একটা সার্কেলের ভিতরে যে প্রাবল্য, এটা অলওয়েজ বি জিরো। এটা কি জিরো? বাট দেখ বিভবটা কি জিরো হচ্ছে না, কিন্তু এইটা যেন গোলমাল না হয়। জিরো যদি অনেক সময় বলে গোলকের ভিতরে বিভব নির্ণয় করো, চোখ বুঝে জিরো দিয়ে দিস না। জিরো কখন দিবি? প্রাবল্যের ক্ষেত্রে। ওকে, দেখ তড়িৎ বিভব। তড়িৎ বিভব অসীম থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে পড়লাম না মাত্র কিন্তু এগুলো পড়ছি। ওকে, এটা একটু পরে পাবো। দেখ সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, এইটা আমরা কি দেখলাম? সমান্তরাল পাত ধারকের ধারকত্ব যেটা হচ্ছে তোমার সি ইকুয়াল হচ্ছে কে এ এপসাইলন নট। আমি হচ্ছে সবসময় মনে রাখতাম হচ্ছে কবে আসবে ঈদের দিন দ্বারা, কবে আসবে ঈদের দিন, কি আসবে, কবে আসবে ঈদের দিন, এইটা দ্বারা মনে রাখতাম। দেখ কবে তো হচ্ছে কে, আসবে তো হচ্ছে এ, ঈদের তো হচ্ছে এপসাইলন নট, দিতে হচ্ছে তোর দিনটা হচ্ছে ডি। জাস্ট এইটা খালি এটা ভাগ করে দিলে পুরোটা সিস্টেমের সূত্রটা আমরা পাওয়া যাচ্ছি। আর এই যে পরবর্তী দিক দেবো কে যেটা আছে, যে কোনো মাধ্যম আর শূন্য মাধ্যম, এটা আবার কিভাবে লিখতে পারি? কে সমান আমরা লিখতে পারি এফ বাই শূন্য মাধ্যম, মানে যে কোনো মাধ্যমের বল আর হচ্ছে শূন্য মাধ্যমের বল যদি ভাগ করি আমরা, সেক্ষেত্রেও কে পাওয়া যায়। ওকে, এটা বোঝা গেছে আশা করি। আর এই যে কে তোর শূন্য মাধ্যমের জন্য, শূন্য মাধ্যমে এটা হচ্ছে তোর 1। ওকে, পরেরটা দেখ তড়িৎ দ্বিমেরুর প্রাবল্য। তড়িৎ দ্বিমেরুটা কি? ধর একটা বস্তু আছে এরকম, আর একটা বস্তু আছে এরকম, এটা হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে তোর মাইনাস কিউ, বাট এদের মধ্যবর্তী দূরত্ব খুব ক্ষুদ্র, যেটা হচ্ছে 2l দ্বারা প্রকাশ করা হয়। এখন কথা হচ্ছে দুইটা ক্ষুদ্র মানে দুইটা ক্ষুদ্র চার্জ একটা সমান বাট বিপরীত, যখন ক্ষুদ্র দূরত্বে অবস্থান করে, সেক্ষেত্রে এরা যে সিস্টেম ক্রিয়েট করে, ওই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে তড়িৎ দ্বিমেরু। ওকে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? তড়িৎ দ্বিমেরু। আর এই যে তড়িৎ দ্বিমেরু পাইলাম, এই ক্ষেত্রে তোর যে প্রাবল্য আমরা পাই, তড়িৎ দ্বিমেরুর প্রাবল্য হচ্ছে চার্জ ইনটু চার্জ দুটির মধ্যবর্তী দূরত্ব, চার্জ দুটির মধ্যবর্তী দূরত্ব। ওকে, এখানে তোমার চার্জটা কত? কিউ, আর মধ্যবর্তী দূরত্বটা কি দিছি? 2l। জাস্ট এইটা বের করছি। আর প্রাবল্য আমরা হচ্ছে পি দ্বারা প্রকাশ করি, প্রাবল্য ভেক্টর রাশি, এইটাই আর কি, এইটাই ওইখানে বলা হয়েছে। আর তোর বিভব যেটা আছে 1/4πε0 পি cos θ ডিভাইড বাই আর স্কয়ার। দেখ একটা জিনিস খেয়াল করিস, ওই যে অন্য মেইন যে সিস্টেমে আমরা যে বিভব বের করছিলাম, বিভবটা কিন্তু তোর বিভবটা হচ্ছে বেগের সাথে বর্গের ব্যস্তানুপাতিক ছিল না, জাস্ট শুধু ব্যস্তানুপাতিক ছিল। বাট এইখানে কিন্তু বর্গের ব্যস্তানুপাতিক। আর দেখ এই যে প্রাবল্যের ক্ষেত্রে এইটা ওই সময়গুলোতে কি ছিল? ওই সময়গুলোতে ছিল কিন্তু বর্গের ব্যস্তানুপাতিক। আর এই সময় গিয়ে কেমন হচ্ছে, এইটা তোর দেখ কিউব, ঘনফলের ব্যস্তানুপাতিক, এটা কিন্তু তোর বর্গের ব্যস্তানুপাতিক না। পরেরটা প্রবাহ ঘনত্ব পড়াইছি, যেটাকে হচ্ছে আমরা ওই যে কিউ বাই এ আর কি, হচ্ছে কুলম্ব পার মিটার স্কয়ার একক পাইলাম আর কি। দেখ তড়িৎ পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা, একক সময়ে যে পরিমাণ আদান প্রবাহিত হয় তাকে হচ্ছে তড়িৎ প্রবাহ বলা হয়। বলছিলাম এটা, জাস্ট এইটা হচ্ছে তো ক্ষুদ্র জিনিসের জন্য ইউজ করা হয়েছে। আর কিউ সমান
এন ই এটা দেখাইছি, এনটা কি প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 দেন 0 এরকম সংখ্যা হতে পারে, বাট কোনো ভগ্নাংশ হবে না। ইলেকট্রনের তারণ বেগ এটা মুখস্থ করবি, ডিরেক্ট মুখস্থ। এইটা হচ্ছে ডিরেক্ট সূত্র হিসেবে দিয়ে দেয়, এটা কি করে সূত্র হিসেবে দিয়ে দেয়। তো পরেরটা দেখ, বিভব পার্থক্য সবাই জানি। আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধটা আসলে কি? আপেক্ষিক রোধটা হচ্ছে তোর এমন একটা রোধ যেটা হচ্ছে তোর দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে তাপমাত্রা আর একটা হচ্ছে তোর পরিবাহীর উপাদান। আর যদি তুই রোদের মধ্যে যাস, সিম্পল যে রোদ আছে, আপেক্ষিক রোধ দুইটার উপর নির্ভরশীল, একটা হচ্ছে পরিবাহীর উপাদান আর একটা হচ্ছে পরিবাহীর তাপমাত্রা। দেখ পরিবাহীর রোধ সিস্টেমেটিক্যালি তুই যদি চিন্তা করতে যাস, আসলে রোধটা কি? দেখ এই যে ইলেকট্রন প্রবাহ হচ্ছে, দেন হচ্ছে স্মার্ট বোর্ডটা চলতেছে, কারেন্ট চলতেছে, এসি চলতেছে, এইগুলা কিসের জন্য হচ্ছে? ইলেকট্রনের প্রবাহের কারণে না? এই যে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, এর যখন বাধা ক্রিয়েট করে কোনো কিছু, তখন ওই যে বাধা ক্রিয়েট করলো কোনো একটা জিনিস, তখন ওই জিনিসটাকে বলা হয় হচ্ছে আমাদের রোধ। আর রোধটা কি? রোধটা তোর হচ্ছে ক্ষেত্রফল, দেন দৈর্ঘ্য, বস্তুর উপাদান, আর হচ্ছে তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট। চারটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট করে, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ ছেদের ক্ষেত্রফল, আর একটা হচ্ছে পরিবাহীর উপাদান, আর একটা হচ্ছে পরিবাহীর তাপমাত্রা। বাট এর মধ্যে প্রথম দুইটা যে আছে, আর এটা সমানুপাতিক এল, আর এটা সমানুপাতিক 1/a, এই দুইটাকে যদি কম্বাইন করি তাহলে আমরা কি পাই? দেখতো আর সমানুপাতিক এল এ, দেন আর যদি সমান লিখি রো এল এ আসে। এটা কি? এটা হচ্ছে আমাদের আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ। ওকে, তা কোন পরিবাহীকে টেনে এন গুণ, এখানে কি হবে? এখানে হচ্ছে এন গুণ লম্বা করা হলে পরিবর্তিত রোধ হবে এন স্কোয়ার আদি রোধ। আর জাস্ট যদি কোনো পরিবাহীকে না টেনে এন গুণ করা হলে সেক্ষেত্রে আর প্রাইমটা হবে তোর এন ইন্টু আর। ওকে, তো প্রথমটা কি করা হয়েছে? টাইনে লম্বা করা হয়েছে, পরবর্তীতে কিন্তু লম্বা করা হয়েছে এন গুণ, বাট টাইনে কিন্তু করা হয় নাই। বুঝছিস? খেয়াল যেন থাকে। লক্ষণীয়, এ সকল সমস্যার সমাধানে আয়তন ধ্রুবক থাকে। আয়তন ধ্রুবক থাকে বলে হচ্ছে আমরা এগুলো ক্যালকুলেট করতে পারি, অন্যথায় এগুলো কখনোই আমাদের ক্যালকুলেট করা পসিবল হইতো না। দেখ রোধ, রোদের ব্যাপারটা একটু বলছি, যে এই সূত্রটা এখন মনে রাখিস। আর মনে রাখিস আলফা হচ্ছে তোর রোদের তাপমাত্রা সহগ, আর কিছু দরকার নাই এখানে। তুল্য রোধ, দুইটা রোধ যদি তোর শ্রেণীতে যুক্ত থাকে, একটা হচ্ছে সমান্তরালে থাকতে পারে, একটা হচ্ছে সমান্তরাল, সেক্ষেত্রে কি হয়? 1/rp ইকুয়াল হচ্ছে 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 ডট 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 চলতেই আছে কোন পর্যন্ত? 1/rn পর্যন্ত। ওকে, দেন আবার যদি তুই শ্রেণীতে যাস, এখন যদি শ্রেণীতে যাস সেক্ষেত্রে কি হয়? আর এস ইকুয়াল হচ্ছে তোর r1 প্লাস r2 প্লাস r3 প্লাস r4, এই যে চলতেই আছে, এই চলাটা কত পর্যন্ত? r⁴n পর্যন্ত। বাট এই যে সমান্তরাল যে ক্ষেত্রে পাইলাম আমরা, সমান্তরাল যদি দুইটা হয় আমরা শর্টকাটে বের করতে পারি কিসের জন্য? জাস্ট ফর সমান্তরাল রোধের জন্য আমরা কি করতে পারি? আর পি ইকুয়াল হচ্ছে r1 ইন্টু r2 ডিভাইড বাই r1 প্লাস r2। ওকে, এই জিনিসটা করতে পারি, শর্টকাটের ক্ষেত্রে ইউজ করতে পারি, অ্যাডমিশনে এগুলো আমাদের ভালো কাজে দেবে। পরেরটা দেখ, কোষের সমান্তরাল সমবায় দেওয়া আছে। কোষের সমান্তরাল সমবায় যখন তোর হচ্ছে সমান্তরাল ইউজ করবি, তো অর্থাৎ কয়েকটা সেলকে যখন আমরা সংযোগ দেব, সেক্ষেত্রে এদের যে সংযোগটা আছে সমান্তরালে, ওই সমান্তরালে যে তুল্য ব্যাটারির যে চার্জটা পাবো, তুল্য ব্যাটারির যে আমরা ইয়াটা পাবো, মানটা পাবো, ওইটা ইউজ করব। এই যে আর পি যেটা তুল্যর ক্ষেত্রে যেটা পাবো ওইটা ইউজ করব। এই ক্ষেত্রেও সেম, দেন শুধু এইগুলা সূত্রগুলো দেখে রাখিস। আর শ্রেণীর ক্ষেত্রেও সেম, আর এই যে এস এরটা ইউজ করছি, আর এসটাও এস এরটা ইউজ করছি, অন্য কিছু না, যেটা ইউজ করছি জাস্ট লিখে দিছি, এগুলো দরকার হবে না অতটা, বুঝছিস? তাও দেখে রাখবি শুধু। দেখ মিশ্র সমবায়, মিশ্র সমবায় কি? মিশ্র সমবায় যে জিনিসটা করা হয়েছে, এই ক্ষেত্রে তো সমান্তরাল শ্রেণী দুইটাকে হচ্ছে কম্বাইন করানো হয়েছে।
কম্বাইন করানো হয়েছে, বুঝছিস? কম্বাইন করার কারণে এখানে এমটা হচ্ছে তোর সারির সংখ্যা এবং এনটা হচ্ছে তোর প্রত্যেক সারিতে কোষের সংখ্যা নির্দেশ করে। ওকে, আর এম এন পুরোটা হচ্ছে তোর ব্যাটারির সংখ্যা, ব্যাটারি সংখ্যা সংখ্যা হয়ে যাচ্ছে ব্যাটারি সংখ্যা। ওকে, পরেরটা দেখ, কিরশফের ল। কিরশফ হচ্ছে দুইটা সূত্র দিচ্ছে। প্রথম সূত্রটা হচ্ছে তোর কারেন্ট ডিভাইডার নিয়ে, দ্বিতীয়টা হচ্ছে তোর ভোল্টেজ ডিভাইডার নিয়ে। এখন কারেন্ট ডিভাইডারের ক্ষেত্রে হয় কি, তোকে একটা বিন্দুতে যে পরিমাণ কারেন্ট আসবে ঠিক সেই পরিমাণ কারেন্ট হচ্ছে বের হয়ে যাবে। অর্থাৎ কোনো একটা সিস্টেমে তোর কারেন্টের তুল্য বা নেট কারেন্টের পরিমাণ হচ্ছে 0। অর্থাৎ যেগুলো এটা আয়ন, এটা যদি তোর I2, দেন হচ্ছে এটা I3, এটা হচ্ছে তোর I4, দেন হচ্ছে I5। ব্যাপারটা এরকম, ধর তুই হচ্ছে অনেক হিসাবি লোক, তুই অথবা তোর কোনো একটা বন্ধু অনেক বেশি হিসাবি, এমন ধর তুই তাকে হচ্ছে 5 দিন ট্রিট দিছিস, ও তোকে জাস্ট গুনে গুনে 5 দিন ট্রিট দিবে। ওই রকমই তুই যে টাকা খাওয়াইছিস বা তুই যে জিনিস খাওয়াইছিস, ও গুনে গুনে ওই জিনিসটাই খাওয়াবে, একটু কমও না বেশিও না। এক্ষেত্রে তোদের দুইজনের দেখ আপেক্ষিক, একজন আরেকজনের উপরে কেউ থাকতেছিস না, আবার কেউ নিচে থাকতেছিস না। এই যে এই ব্যাপারটা আর কি, একজন হচ্ছে আরেকজনের যে একজন দিচ্ছে একজন নিচ্ছে, তাই না? একজন দিচ্ছে আরেকজন নিচ্ছে, দেওয়া নেওয়ার ব্যাপারটা কেমন হচ্ছে, একদম সেম টু সেম। এই ব্যাপারটা এখানে বলা হয়েছে আর কি। দেখ তোর কারেন্ট যেগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে মোট হচ্ছে আসার সমান। অর্থাৎ এইখানে যে বিন্দুতে যতগুলো কারেন্ট আছে এইগুলো যদি আমরা যোগ করি, যেটা পাবো সেটা হচ্ছে আমরা 0 পাবো। আসার ক্ষেত্রে আমরা ধরো কি আসতেছে, যখন আসার ক্ষেত্রে যেগুলো সেগুলো আমরা হচ্ছে অলওয়েজ বি পজিটিভ ধরবো, আর যখন যায় তখন এগুলাকে ধরবো হচ্ছে আমরা হচ্ছে নেগেটিভ। তাহলে কি হচ্ছে দেখ তো, আইটা কি আসতেছে আয়ন, সুতরাং আয়ন, I2টা কি আসতেছে প্লাস, I3টা কি যাচ্ছে মাইনাস, I4টা কি হচ্ছে যাচ্ছে মাইনাস, I5টা কি যাচ্ছে, অর্থাৎ I5টা মাইনাস। এই টোটাল যেটা আছে এইটা হচ্ছে 0 হবে। তাহলে কি লিখতে পারি দেখ তো, আয়ন প্লাস I2 ইকুয়াল হচ্ছে I3 প্লাস I4 প্লাস, বের হচ্ছে এটা, এটা মাইনাস হবে, প্লাস I5। এইটা আমরা লিখতে পারি সিম্পলি। দেন দ্বিতীয় সূত্রে বলা হয়েছে জাস্ট শুধু তোর হচ্ছে এটা সেম ভাবেই, জাস্ট কিসের জন্য, বিভবের ক্ষেত্রে। বিভবের ক্ষেত্রে কেমন ভাবে হতে পারে, ধর একটা বিন্দুর বিভব, এই যে আরেকটা, এই যে আরেকটা এইরকম থাকতে পারে। ধর এইখানে একটা একটা ধরে ই আছে, এইটা ধরে ই, এটা হচ্ছে B1, এটা হচ্ছে B2, এটা হচ্ছে B3। দেখ এই যে বড়টা যদি পজিটিভ ধরি, এইটা পজিটিভ, এইটা পজিটিভ, এটা নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, এরকম যদি চলতে থাকে। দেখ এইরকম যদি আমরা চলা শুরু করি তাহলে কি হয়, এদিকটা পজিটিভ, এটা পজিটিভ, এটা আগে নেগেটিভ পাচ্ছি সেজন্য নেগেটিভ, অর্থাৎ E মাইনাস B1 মাইনাস B2 মাইনাস B3 ইকুয়াল হচ্ছে আমাদের 0 হবে। সুতরাং এই সমান লিখতে পারি হচ্ছে B1 প্লাস B2 প্লাস B3। ওকে, এই জিনিসটাই জাস্ট বলা হয়েছে, অন্য কিছু না। দেখ পরেরটা, দেখ শান্ট। শান্টটা হচ্ছে এমন একটা বস্তু যেটা হচ্ছে তোর গ্যালভানোমিটারের যে পার্টটা দিবে, গ্যালভানোমিটারের পার্টটা উচ্চ হওয়ার সম্ভাবনা থাকে মাঝে মাঝে, এন্ড এই উচ্চ হওয়ার কারণে কি হয়, গ্যালভানোমিটারটা পুড়ে যায়। এখন এই গ্যালভানোমিটার মেইনলি এই যে পুড়ে যাওয়া রোধ করার জন্য, পুড়ে যাওয়া, ফেটে যাওয়া, ক্ষয় হওয়া ইত্যাদি রোধ করার জন্য আমরা হচ্ছে একটা ক্ষুদ্র রোদের বস্তু ইউজ করি, যাকে বলা হয় শান্ট, যেটা হচ্ছে তোর গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে যুক্ত করা হয়। ওকে, এটা এখানে লেখা আছে। আর অ্যামিটার কি, অ্যামিটার হচ্ছে একটি যন্ত্র যেটা সাহায্যে অ্যাম্পিয়ারের সরাসরি তড়িৎ প্রবাহ নির্ণয় করা যায়। আর ভোল্ট মিটার কি, ভোল্ট মিটারও একটা যন্ত্র যার সাহায্যে মানে একদম সরাসরি কোনো বস্তুর ভোল্টেজ নির্ণয় করা যায়। তা হুইস্টেন ব্রিজ, হুইস্টেন ব্রিজ হচ্ছে এমন একটা ব্রিজ যেখানে হচ্ছে তোর এইরকম 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 কয়েকটা বস্তু তার সাম্য অবস্থায় আছে, 4টা বস্তু। এটা ধর তোর একটা রোদ আছে, এখানে একটা রোদ আছে,
এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে। এটা তোর P1, এটা হচ্ছে তোর Q, এটা তোর R, এটা S যদি হয়, এই যে মাঝখানে তোর গ্যালভানোমিটার আছে, বাট এখানে কোনো পার্ট দিচ্ছে না, কি করতেছে না, কোনো পার্ট দিচ্ছে না। সেক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে সাম্যাবস্থা আছে, P/Q ইকুয়াল হচ্ছে R/S। এই সূত্রটা জাস্ট মনে রাখলেই তোর হুইসেন ব্রিজের অল কমপ্লিট, আর কিচ্ছু দেখা লাগবে না। ওকে, দেখ এখন পটেনশিওমিটার, এইটা জাস্ট একটু চোখ বুলা, এটা জাস্ট একটু চোখ বুলা, আমি সরি সামনে থেকে, একটু চোখ বুলাই যা, অন্য কিছু করা লাগবে না, একটু চোখ বুলা, নাহলে স্ক্রিনশট নে, স্ক্রিনশট নে। ওকে, শুনলাম। গুরুত্বপূর্ণ তথ্য বলি, এই চ্যাপ্টারে যে তথ্যগুলো আছে জাস্ট এখানে উল্লেখ করা আছে। বৈদ্যুতিক বর্তনীতে অধিক তড়িৎ প্রবাহ প্রতিরোধের জন্য ব্যবহার করা হয় ফিউজ। কি ব্যবহার করা হয়? তড়িৎ প্রবাহটা আসলে কিভাবে ঠেকানো হয়, কখনো কখনো দেখবি আমাদের চারপাশে বিদ্যুতের কিন্তু দেখা যায় আগুন লাগছে, এইটা হয়েছে সেটা হয়েছে শোনা যায়। এখন এইটা মেনলি কেন হয় জানিস? এইটা হয় হচ্ছে তোর তখন তড়িৎ প্রবাহ হয়, বাট ওই যে যতটুকু যাওয়ার কথা এটা তার থেকে বেশি হয়ে গেলে ওই যে লাইনটা আছে লাইনটা পুড়ে যায়, তখন ওই দুর্ঘটনাটা ঘটে। এখন দেখ, এই যে বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয়, ঠিক আছে। আর বাসাবাড়িতে যেটা ভোল্টেজ ব্যবহার করা হয় 220, দরকার নেই। দেখ, তামা হলো উত্তম তড়িৎ প্রবাহক, বা দেখ বিদ্যুৎ পরিবাহক হিসেবে কাজ কাজ করে না। কাজের কাজ কাজ কেন কাজ করবে? ও তো অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী কি বিদ্যুৎ পরিবহন করে? করে না, সুতরাং কাজ 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 করবে না। দেখ, ডায়োডকে ডায়োডকে আমরা যদি ফরওয়ার্ড বায়াসে যোগ করলে এর রোধ হচ্ছে বৃদ্ধি পায়, আর যদি ব্যাকওয়ার্ডে যোগ করি তাহলে রোধ হ্রাস পায়। দেখ, বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক হচ্ছে কিলোওয়াট পার ঘন্টা বা ইউনিট। একে বলা হয়, এটার মান কত হচ্ছে 1 কিলোওয়াট অন কিলোওয়াট দেন হচ্ছে ঘন্টা। তাহলে কি লিখতে পারি? 1 কিলোওয়াটের জন্য 1000 গুণন 1 আওয়ারে নেওয়া লাগবে, অর্থাৎ তোর এটা তাহলে হচ্ছে তোর 60 ইন্টু 60, তাহলে হচ্ছে তোর 1000 গুণন 3600। তাহলে এই মানটা কত হচ্ছে? 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার কি লিখতে পারি? 3টা 6 লিখতে পারি। এর আগের একটা ক্লাসে বিএসসি তে আমি 10 টু দি পাওয়ার 5 দিছি আমার মনে হচ্ছে। যাই হোক, ব্যাপার না, বুঝে নিস তোরা। অশ্ব ক্ষমতা কত? অশ্ব ক্ষমতা হচ্ছে 746 ওয়াট। দেখ, গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে আরেকটা আছে, 1 ইউনিট ইকুয়াল টু, যে মানটা দেওয়া আছে এখানে কিন্তু কিলো জুলে আছে, ভুল করে আবার দেখিস না যে জুল আছে, এটা কিন্তু কিলো জুলে আছে। দেখ, হঠাৎ বিদ্যুৎ শক্তি যদি বন্ধ হয়ে যায় তখন কি হয়? তাকে হচ্ছে ব্ল্যাক আউট বলা হয়, ইউপিএস। এই যে একটা হচ্ছে ইয়া আছে, তোর দরকার নাই, এটা দরকারই নেই, আমি কোনদিন দেখি না এটা আসা। দেখ, যে যন্ত্রের সাহায্যে পরবর্তী উচ্চ বিয়োগকে নিম্ন বিয়োগে এবং নিম্ন বিয়োগকে উচ্চ বিয়োগে মানে এই পরিবর্তন করা যায়, তাকে বলা হয় হচ্ছে ট্রান্সফরমার। কি বলা হয়? ট্রান্সফরমার, ট্রান্সফরমার হবে। দেখ, বিদ্যুৎ বিলের হিসাব করা হয় কিলোওয়াট ঘন্টা বা ইউনিটে। কিসে? কিলোওয়াট ঘন্টা, বা এটাকে আমরা কি বলতে পারি? ইউনিটও বলতে পারি, ইউনিট। ওকে, দেখ, বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি হচ্ছে রূপার। এইটা হচ্ছে তো ডিপ্লোমা প্রশ্নতে ভাবি গত বছর আসছিল আর কি। দেখ, সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে গ্যাস ব্যবহার করা হয়, সেটা হচ্ছে তোর নাইট্রোজেন গ্যাস। রোধ এর এসআই পদ্ধতিতে একক হচ্ছে ওহম, এটা সবাই জানে। এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, এগুলো গুরুত্বপূর্ণ। দেখ, পরিবাহিত একক হচ্ছে সিমেন্স, আর পারবৈদ্যুতিক চাপ পরিমাপের যন্ত্র হচ্ছে স্পিগনো ম্যানোমিটার। এইটা ভালো আসে এমসিকিউতে, দেখে নে। আল্লাহ, টপিকটা শেষ, কনসেপ্টটা শেষ। এখন আমরা কিছু প্রশ্ন সলভ করব, বেশিক্ষণ লাগবে না ইনশাল্লাহ। ক্লাসের ডিউরেশন 1 ঘন্টার মতো হবে সবকিছু মিলাই। দেখ, আম্বারকে গ্রিক ভাষায় কি বলা হয়? এটা হচ্ছে তোর ইলেকট্রন। আম্বারকে গ্রিক ভাষায় বলা হয় ইলেকট্রন। মুখস্থ জিনিস, আমি এগুলো টাইম নিচ্ছি না। দেখ, ঘর্ষণের ফলে এক বস্তু থেকে অন্য বস্তুতে কি স্থানান্তরিত হয়? ওই যে আমরা দেখছিলাম না, একটা হচ্ছে প্লাস্টিকের কাপড় দ্বারা ঘষা হচ্ছে, তখন ইলেকট্রনের স্থানান্তর হচ্ছে, ওইখানে কি আসলে ঘটে? ঘর্ষণ কিন্তু ঘটে আসলে। ঘর্ষণের ক্ষেত্রে তাহলে কি হয়? ইলেকট্রনের স্থানান্তর হয়, ইলেকট্রনের স্থানান্তর হয়। পরেরটা দেখ, চার্জের এসআই একক। চার্জের এসআই এককটা কি বলতো? চার্জের এসআই একক হচ্ছে কুলম্ব। কতবার পড়ছি জীবনে, মানে এতবার পড়ছি বলার মতো জিনিস না এটা। চার্জের এসআই একক হচ্ছে আমাদের কুলম্ব। ওকে,
পরেরটা দেখ, অত্যন্ত ক্ষুদ্র মানের কাল্পনিক চার্জ যা অন্য কোনো চার্জের উপর বল প্রয়োগ করে না তাকে কি বলে? তোর ক্ষুদ্র মানের চার্জ অন্য কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে না, যারা কি যে তোর এমন হতে পারে একটা চার্জ আর একটা চার্জের পাশাপাশি রাখলে সাধারণত কি হয়, আকর্ষণ বিকর্ষণ করে। আর এই চার্জটা এত ক্ষুদ্র, সেক্ষেত্রে যদি তুই রাইখে দেস, এদের কোনো আকর্ষণ বিকর্ষণ কাজ করে না। এই যে আকর্ষণ বিকর্ষণ যে কাজ করে না, এই যে একটা তো চার্জ আছে না, এই চার্জটাকে বলা হয় হচ্ছে পরক চার্জ। এই পরক চার্জ বলতে কি বোঝায়? পরক বলতে কি বোঝায়? পরীক্ষা ব্যাপারটা আছে না, এই পরক চার্জ দ্বারা মোটামুটি ওই জিনিসটাই বোঝায়। ওকে, পরেরটা, কোন বস্তুকে মোট আদান ইলেকট্রনের আদানের গুণিতক, একে কি বলে? মোট আদান হচ্ছে ইলেকট্রনের আদানের গুণিতক, অর্থাৎ কিউ ইকুয়াল হচ্ছে তোর এন ই। এইটা এটা কি আদানের কোয়ান্টাইজ না? ওটা কি আদানের কোয়ান্টায়ন, আমরা কিন্তু পড়ছি এটা আদানের কোয়ান্টায়ন। ওকে দেখ, দুটি চার্জের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নিচের কোনটির উপর নির্ভর করে না? দেখ তো বলটা আসলে কি, কে Q1 Q2 আর স্কোয়ার। এইখানে আমরা কে ইউজ না করে এটা ইউজ করি, এফ ইকুয়াল হচ্ছে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 আর স্কোয়ার। দেখ তো এইটা যদি আমরা ভালো করে খেয়াল করি, এই যে এপসাইলন নট যেটা আছে, এটা কি আসলে মোটামুটি এটা মাধ্যম না? এটা আমাদের মাধ্যম না? আর এখানে Q1 আর Q2 আছে, চার্জের মান না? চার্জের মান কোনো একটা জিনিস নির্ভরশীল হবে কিনা তার আগে জানা লাগবে কোনটার উপর নির্ভরশীল। আরটা কি মধ্যবর্তী দূরত্ব না? মধ্যবর্তী দূরত্ব। ওকে, তাহলে দেখ চার্জ দুটির পরিমাণ নির্ভর করে কি চার্জ দুটির পরিমাণের উপর? হ্যাঁ করে, কারণ এই যে কতটুকু চার্জ আছে এটার উপর নির্ভর করতেছে। আবার দেখ কি চার্জ দুটির মধ্যবর্তী দূরত্বের উপর বল কি নির্ভর করে? হ্যাঁ করে। এই দেখ মধ্যবর্তী দূরত্ব আর এটির সাথে নির্ভরশীল। আবার চার্জ দুটির মধ্যকার মাধ্যম নির্ভরশীল কি? হ্যাঁ নির্ভরশীল। এই যে এপসাইলন নটটা হচ্ছে মাধ্যমের সাথে সম্পর্কিত, সুতরাং প্রথম তিনটা হবে না, চোখ বুঝে 4 নম্বরটা দিয়ে দেবো, যেহেতু প্রথম তিনটা হয় নাই তাহলে চার্জ দুটির প্রকৃতি। পরেরটা দেখ, দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হলো, কি হলো? এফ যেটা আছে তাহলে কে M1 M2 হচ্ছে ডি স্কোয়ার, কি করা হয়েছে? মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমরা 3 গুণ করছি, ডি যেটা আছে ডি প্রাইম সেটা আমরা কি করছি? d/3। তাহলে এফ প্রাইমটা কি পাচ্ছি আমরা? কে M1 M2 হচ্ছে d/3 স্কোয়ার। তাহলে কি হয় দেখতো, 1/9 কে M1 M2 ডি স্কোয়ার যদি করি, তাহলে দেখ 1/9 গুণ হচ্ছে, কত গুণ? 1/9 গুণ। আশা করি বুঝছিস নাকি? আশা করি বুঝছিস। পরেরটা দেখ, কুলম্বের সূত্রের সমানুপাতিক ধ্রুবকের মান কত? কুলম্বের সূত্রের সমানুপাতিক ধ্রুবকের মান কত? 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব, কুলম্ব স্কোয়ার এইটা। ওকে, মুখস্থ জিনিস। পরেরটা দেখ, তড়িৎ বলরেখাগুলো যে আধান থেকে বের হয়ে যে আদানে শেষ হয়, দেখ তড়িৎ বলরেখাগুলো প্লাস আদান থেকে বের হয় সাধারণত, মাইনাস আদানের প্রেক্ষাপটে হয়। এই আদানগুলো যখন হচ্ছে প্লাস থেকে ধনাত্মক দিকে ঋণাত্মকের দিকে যায়, তখন এদের যে চলনটা থাকে এটা হচ্ছে লম্ব বরাবর থাকে। কেমন থাকে? লম্ব বরাবর। এইটা হচ্ছে এখন কথা হচ্ছে ভাই, এই যে এরা এই যে এরকম গেল একটু বাঁকলো, কিন্তু এখন কথা হয়ে যায় ভাই লম্ব আকারে যায় বলছেন, আর বাঁকা কেন হচ্ছে? মিথ্যা কথা কেন বলেন আপনি আমাকে? আমি বিশ্বাস করি না নাকি ভাই, মিথ্যা কথা বলতেছেন আপনি, আমি বিশ্বাস করি না। এখন এই যে বাঁকা বাইকে যেতেছে কেন হচ্ছে জানিস? যখন ওই যে একটা বল প্রথম দিকে গেছে, যখন যাওয়ার কারণে, যেহেতু আমরা কি বলছিলাম প্রথমে দেখছিলাম যে তড়িৎ বল যখন চলাচল করে সেক্ষেত্রে কি হয়, এখানে একটা আমাদের চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়ার কারণে এরা হচ্ছে পরস্পরকে বিকর্ষণ করে। আর এই যে বিকর্ষণ করে না, বিকর্ষণ করার কারণে হয় কি, এই যে বলরেখাগুলো লম্বালম্বি ভাবে যাইতে পারে না, একটা আর একটাকে হচ্ছে বলে ঠেকে মানে দূরে সরাই দেয়, বলে এটা আমার জায়গা, তুই এখানে আসতে পারবি না, এইখানে পুরো দখলটা আমার, ঠিক আছে? এইটাই দেখ প্রথম যেটা আছে এইটা হচ্ছে এইটাকে একটু সরাই দিচ্ছে,
এইটা আবার এটাকে একটু সরে দিচ্ছে, এইটা আবার এটাকে একটু সরে দিচ্ছে। এই সরা দেওয়ার কারণে এরা লম্বালম্বি ভাবে যাইতে পারে না, বুঝছিস? অর্থাৎ হচ্ছে ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে যায়। পরেরটা দেখ, তড়িৎ বলরেখার ক্ষেত্রে সঠিক কি? দুইটি বলরেখার মধ্যে আকর্ষণ ঘটে। আকর্ষণ ঘটে কি? পূর্বে যখন দেখছিলাম দুইটা বলরেখা কি ঘটে, একটা ধাক্কা দিয়ে সরাই দিচ্ছে, তার মানে কি করতেছে? বিকর্ষণ করতেছে। তারপরটা দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয়। দৈর্ঘ্য বরাবর কি সংকুচিত হয়? হয় না, কিন্তু কি হয়? এরা আসলে লম্ব বরাবর চলাচল করে। এই যে লম্ব বলরেখা, এরা আসলে এক প্রকার লম্ব বলরেখা। তা কোন তল বা পৃষ্ঠের ভেতর দিয়ে যতগুলো তড়িৎ বলরেখা অতিক্রম করে তাকে কি বলে? এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্সটা কি? কোন একটা তল, ধরো একটা ক্ষেত্রফল সারফেস আছে, এর মধ্য দিয়ে যখন তড়িৎ বলরেখা যাচ্ছে না এরকম, তখন এটাকে কি বলা হয়? এটাকে হচ্ছে তড়িৎ ফ্লাক্স বলা হয়। এটা আমরা কিন্তু পড়ছি। ওকে, দেখ, বিন্দু চার্জের জন্য বলরেখা এটা মুখস্থ করা লাগবে। একটা হচ্ছে সরল, আরেকটা হচ্ছে অরীয়। এটা সরলও হতে পারে, দেন হচ্ছে অরীয়ও হতে পারে। পরেরটা দেখ, কইরে দেখ, পারমাণবিক নিউক্লিয় পদার্থবিদ্যায় কাজ বা শক্তির একক নিচের কোনটি? কাজ, কাজ বা শক্তির ক্ষেত্রে তোর যে একক কি কি আছে? একটা পাচ্ছি আমরা জুল, আর একটা পাচ্ছি আমরা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট যেটা হচ্ছে সাধারণত পারমাণবিক কাজের ক্ষেত্রে আমরা যখন শক্তি বা কাজ ব্যবহার করি, তখন এই ক্ষেত্রে আমরা হচ্ছে ইলেকট্রন ভোল্টটা ইউজ করে থাকি। সুতরাং এটা কি হবে? ইলেকট্রন ভোল্ট। এটা কি? ইলেকট্রন ভোল্ট। ওইটা দেখ, দেখ, কোন গোলকের অভ্যন্তরে কোন বিভব 5 ভোল্ট হলে পৃষ্ঠের বিভব কত? আমি কি বলছিলাম, কোন একটা গোলকের ভিতরে কোন একটা বিন্দুতে, ধর এটা সেন্ট্রাল, এখানে একটা বি আছে, এখানে বি আছে, এখানে বি আছে, এখানে বি আছে, এখানে বি আছে, গোলকের পৃষ্ঠে যে বিভবটা, এইটা আসলে কিসের বিভব? এইটা আসলে ভিতরে যে বস্তু আছে ওর বিভবের সমান। এটা তোর বি হবে। তাহলে যেহেতু ভিতরে যে বিটা আছে পৃষ্ঠের সেম বি হচ্ছে, সেক্ষেত্রে যদি 5 ভোল্ট হয় ভিতরে, তাহলে পৃষ্ঠে যে ভোল্টটা হবে সেটা হচ্ছে 5 ভোল্টই হবে। পরেরটা দেখ, কই রে, দেখ, তড়িৎ বিভবের একক কোনটি? দেখ, তড়িৎ বিভব কি? তড়িৎ বিভব যেটা, সেটা হচ্ছে তোর মানে একক পরিমাণ চার্জকে আনতে যে পরিমাণ কাজ করা লাগে। তাহলে চার্জটা কি কিউ, বিভবটা কি ডব্লিউ, আর ডব্লিউটা কি কাজ না? কাজের এককটা কি জুল, তাহলে হচ্ছে জুল। আর এটা কি কুলম্ব। কয়টা দেখতো? ক নাম্বারটা না? এগুলো পারি না আমরা? পারি কিন্তু। ধারকের ব্যবহারিক একক কোনটি? চোখ বুঝে বলে দিবি ফ্যারাডে। অপশন লাগবে না এগুলা। অপশন লাগবে? লাগবে না কিন্তু। দেখ, 1 ক্যালোরি কত? সবাই জানে 4.2 জুল। 1 ক্যালোরি কত? 1 ক্যালোরি ইকুয়াল হচ্ছে 4.2 জুল। যার মুখস্থ নাই দুইবার বল। 4.2 জুল, 4.2 জুল, 4.2 জুল। দেখ, আপেক্ষিক রোধের একক কি? দেখ, আপেক্ষিক রোধের এককটাকে আমি একবার দুইবার বলছি। এ পর্যন্ত কতবার পড়াইছি বলতো? এ পর্যন্ত আমি মেলাবার পড়াইছি, মানে অনেকবার পড়াইছি। এই প্রথম থেকে যে ক্লাস নিচ্ছি এ পর্যন্ত আপেক্ষিক এই রোধের ব্যাপারটা বহুতবার পড়াইছি। এটা কি? সিগমা মিটার। আর রোধের ক্ষেত্রে কি? রোধের এককটা হচ্ছে তোর সিগমা, আর আপেক্ষিক রোধের ক্ষেত্রে সিগমা মিটার। ওকে, পরেরটা দেখো, দেখ, বিদ্যুৎ পরিবহন করে না কোনটি? বিদ্যুৎ পরিবহন করে কারা? পরিবাহী। পরিবহন করে না কারা? অপরিবাহী। এখানে দেখতো কাজটা কি? অপরিবাহী না? কাজটা যেহেতু অপরিবাহী, সেক্ষেত্রে কি হবে? কাজটা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করবে না। দেখ, আকর্ষণ ক্ষমতা হচ্ছে তোর কত বলছি না? অন হর্স পাওয়ার ইকুয়াল হচ্ছে 746 ওয়াট। ওকে, 746 ওয়াট। কই রে, দেখ, অ্যাম্বারকে গ্রিক ভাষায় কি বলা হয়? এটা একবার বলছি না? এখন নিজেরা অ্যান্সার দিতে, এটা কি? অ্যাম্বারকে গ্রিক ভাষায় কি বলে? একবার বলছি আমি, এখন নিজেরা বলতো এটা কি বলে? কি বলে? ইলেকট্রন। অ্যাম্বারকে কি বলে আসলে? ইলেকট্রন বলে। ওকে, পরেরটা দেখ, চার্জের এসআই একক কি? চার্জের এসআই একক 2-3 বার পড়ে ফেলাইছি অলরেডি। কোলম্বো, আজকেই পড়ছি তাও। চার্জের এসআই একক কোলম্বো। পরেরটা দেখ, দেখ, আধানের ঘনত্বের একক কোনটি? আধানের ঘনত্বটা কি? আধানের ঘনত্বটা কি হচ্ছে? আধানের ঘনত্ব হচ্ছে তোর কিউ, দেন হচ্ছে এ।
তাহলে কি করতে পারি, কুলম মিটার স্কোয়ার, তাহলে হচ্ছে তোর কুলম পার মিটার স্কোয়ার। কোনটা আছে দেখতো, এই যে গ নাম্বারটা অ্যান্সার, সঠিক অ্যান্সার। এটা সবার হয়েছে, আশা করি সবার হয়েছে। দেখ দেখ নিচের কোনটি স্কেলার, দেখ তড়িৎ বলরেখা, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য, এগুলো সব হচ্ছে স্কেলার রাশি না ভেক্টর রাশি, সেটা বলতো। এগুলো হচ্ছে সবাই ভেক্টর রাশি। আর তুই যদি তড়িৎ ফ্লাক্সটাকে চিন্তা করস, তড়িৎ ফ্লাক্সটা কি ঘটে, দেখ এরকম একটা বস্তু থাকে, সেক্ষেত্রে তোর এদিক চলতেছে। যখন আমরা এই ক্ষেত্রে ফ্লাক্সটা নির্ণয় করতে যাই, একসময় ক্ষেত্রফল এই সারফেসটা নেই, অন্য সময় ক্ষেত্রফল এই সারফেসটা নেই, এই সারফেসটা নেই, আবার এই সারফেসটা নেই। বাট প্রত্যেকটা সারফেসের জন্য কিন্তু আমাদের মানে সিম্পলি আমরা মানটা বের করতে পারতেছি। সেক্ষেত্রে দেখ এটা হচ্ছে দিকের উপর নির্ভর করতেছে না। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, তড়িৎ ফ্লাক্সটা হচ্ছে শুধু মানের উপর নির্ভরশীল। সো তড়িৎ ফ্লাক্সটা আমাদের কি হবে, স্কেলার রাশি। তড়িৎ ফ্লাক্স স্কেলার রাশি। পরেরটা দেখ, দেখ তাপমাত্রা বৃদ্ধি পেলে অর্ধপরিবাহীর কি হয়, দেখ তাপমাত্রা যদি তোর বৃদ্ধি পায়, কি করতেছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, কি হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এখানে কি কি ঘটে, তাহলে যদি তুই পরিবাহীর ক্ষেত্রে হয়, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে হয়, ও পরিবাহীর ক্ষেত্রে কি হবে, পরিবাহীর ক্ষেত্রে কি হয়, যদি তাপমাত্রা ধর একটা তুই ধর এই যে একটা মেটাল আছে, ধর এখানে যদি তাপমাত্রা বাইরে যায়, অণুগুলো ছোটাছুটি কিন্তু বাইরে যাবে, অণুগুলো ছোটাছুটি বাইরে যাওয়ার কারণে এখানে তো রোধ বৃদ্ধি পাবে, এখানে রোধ বৃদ্ধি পাবে, আর হচ্ছে তড়িৎ চলাচল চলাচল হ্রাস পাবে, তড়িৎ চলাচল হ্রাস পাবে। সেম ভাবে অর্ধপরিবাহী যদি তোর তাপমাত্রা বাড়ানো হয়, এখানে রোধটা তোর হচ্ছে কমে যাবে, আর হচ্ছে তড়িৎ প্রবাহ প্রবাহ হচ্ছে তোর বেড়ে যাবে। এখানে দুইটার যে কোনো একটা মনে রাখবি, বাকিটা হচ্ছে জাস্ট উল্টাটা দিয়ে দিবি। পরিবাহী আর অপরিবাহী না, কিন্তু পরিবাহী আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে মিলতেছে। দেখো 6 সিগমা রোধের একটি তারকে টেনে 3 গুণ লম্বা করা হয়েছে। আমি কি বলছিলাম, দেখ কোন একটা বস্তু যদি আর রোধের হয়, যদি তোর টেনে n গুণ করলে নতুন রোধ, কি বলছিলাম, টেনে n গুণ করলে নতুন রোধ আর প্রাইম, কি বলছিলাম, n স্কোয়ার আর। আর যদি না টেনে স্বাভাবিকভাবে এমনি এমনি করি, সেক্ষেত্রে কি, আর রোধের কোন বস্তুকে, এই ক্ষেত্রে আর রোধের কোন বস্তুকে না টেনে যদি, কি এইটা এই লেখাটা আবার এখানে হবে, বুঝছিস, আর রোধের কোন বস্তুকে না টেনে n গুণ লম্বা করলে, লম্বা করলে আর প্রাইম যেটা আছে সেটা হচ্ছে তোর n আর স্কোয়ার। এইখানে কি হয়েছে, কোনটা ইউজ করা হয়েছে, এই দুইটার মধ্যে কোনটা ইউজ করতে পারি, দেখ এটা কি করা হয়েছে, দেখ হচ্ছে 10 এ 3 গুণ করা হয়েছে, দেন আর প্রাইম যেটা আমরা কি লিখতে পারি, আর প্রাইম সমান 3 স্কোয়ার না, অর্থাৎ 3 স্কোয়ার ইন্টু আদি রোধ যেটা হচ্ছে 6, তাহলে কি হচ্ছে 9 ইন্টু 6 54 ওহম, ঠিক আছে 54 ওহম। পরেরটা দেখো, কোনটির মধ্যে যুক্ত ইলেকট্রন থাকে না, যুক্ত নাকি মুক্ত, আমার হয় মুক্ত হবে, আমার হয় মুক্ত হবে। তা কোনটির মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না, দেখ অর্ধ পরিবাহী, পরিবাহীতে মুক্ত ইলেকট্রন থাকে, সে কারণে হচ্ছে খুব মানে ইজিলি ইলেকট্রন চলাচল করতে পারে, তড়িৎ প্রবাহিত হয়। বাট তুই যদি খেয়াল করিস অর্ধপরিবাহীতে এখানে কিছু মুক্ত ইলেকট্রন থাকে, বাট যেটা থাকে বাট ইটস নট হিউজ নাম্বার, এখানে থাকে বাট কিছু সংখ্যক। বাট যদি অর্ধপরিবাহীতে যাস, তোর হচ্ছে মুক্ত ইলেকট্রন থাকে না বললে চলে। আর ওই ক্ষেত্রে কেন হচ্ছে তোর তড়িৎ প্রবাহিত হয় না, তুই ভাবতে পারিস ওই যে মুক্ত ইলেকট্রন নাই, এই জন্য তড়িৎ প্রবাহিত হয় না, ইলেকট্রন প্রবাহ হয় না বলে
তড়িৎ প্রবাহিত হয় না, সুতরাং এটা হবে অপরিবাহী। কি হবে? অপরিবাহী। দেখ, আদানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র কোনটি? আদানের অস্তিত্ব নির্ণয় করবি, সেটা হচ্ছে তড়িৎ বীক্ষণ যন্ত্র। আদান, কোনো একটা জায়গায় আদান আছে কিনা সেটা নির্ণয় করার জন্য আমরা যে যন্ত্রটা ইউজ করি সেটা হচ্ছে তড়িৎ বীক্ষণ যন্ত্র। দেখ, বিদ্যুৎ পরিবাহ পদার্থ হলো, বিদ্যুৎ পরিবাহী পদার্থের কাজ, কাজ তো অপরিবাহী। কাজটা কি? অপরিবাহী। অপরিবাহীটা কি তড়িৎ প্রবাহিত করে? করে না। আর সিলিকনটা কি? অর্ধপরিবাহী। কি? অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী মাঝে মাঝে তোর ইয়া করে, আবার মাঝে মাঝে হচ্ছে প্রবাহিত করে না, সুতরাং এটা হবে না। দেখ, রাবার কি? অপরিবাহী। আর এটা কি? পরিবাহী। একমাত্র তামা এর মধ্যে হচ্ছে পরিবাহী, সুতরাং আমরা জানি যারা হচ্ছে পরিবাহী তারা হচ্ছে ইলেকট্রন মানে তোর স্থানান্তর করতে পারে, অর্থাৎ এরা তড়িৎ প্রবাহিত করতে পারে। ওকে, কয়টা দেখ। একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের রোধ দেওয়া আছে 50, আর তোর বিভব পার্থক্য দেওয়া আছে 200। এর মধ্যে কি পরিমাপ তড়িৎ প্রবাহ চলবে? দেখ, রোধ দেওয়া আছে, তারপরে কি দেওয়া আছে? ভোল্টেজও দেওয়া আছে। জাস্ট খালি কি করবি তুই? আইটা বের করবি। দেখ, আমরা কি জানি? আই সমান বি বাই আর। বি এর মানে এখানে কি বসে? 200, আর মান 50, তাহলে হচ্ছে এটা 4 অ্যাম্পিয়ার। কি? 4 অ্যাম্পিয়ার। ওকে, বুঝতে পারছিস? আশা করি বুঝছিস। পরেরটা দেখো। দেখ, বিভব পার্থক্য পরিবর্তন করা হয় যার মাধ্যমে, আমি এই যে দেখাইছি বলছিলাম কিন্তু এটা হচ্ছে কয়েকবার আসছে। বিভব পার্থক্য পরিবর্তন করা হচ্ছে ট্রান্সফরমার দ্বারা। ট্রান্সফরমার, হ্যাঁ, ট্রান্সফরমার। আর লাউড স্পিকার দ্বারা কি দ্বারা কি করে? আমরা যখন কথা বলি কি করা হয়? লাউড স্পিকার ইউজ করে সাধারণত কথাটা হচ্ছে জোরে শোনা হয়। আর মাইক্রোফোন দ্বারা কি করে? আমরা সবাই জানি, এই যে আমরা কথাবার্তা বলি, দেন হচ্ছে ইয়া করি। দেন অ্যাম্পলিফায়ার হচ্ছে এমন একটা বস্তু যার মাধ্যমে তোর হচ্ছে বিবর্ধিত করা হয় কোনো একটা জিনিসকে। এটা হতে পারে তোর পাঠানো কোনো সাউন্ড বা অন্য কিছু, এই এই আর কি। পরেরটা দেখ। দেখ, বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এইটা হচ্ছে কয়লা হবে। এই যে বিদ্যুৎ উৎপাদনে যে জিনিসগুলো ব্যবহৃত হয় তার সংখ্যার মধ্যে কয়লা ইউজ করা হচ্ছে তোর 3-4%। এক নম্বরে যেটা আছে কয়লা কত পার্সেন্ট? 34% ইউজ করা হয়। আর গ্যাস, তোর প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস ইউজ হয় হচ্ছে তোর 22%। এটা 2 নাম্বার। 3 নাম্বার। আর তোর ডিজেল ইউজ করা হয় হচ্ছে মাত্র 0.8%। অক্টেনের কথাটা মেইনলি আমি ওই ইস্যু কোনো জায়গায় পাইনি আর কি, অক্টেনের কথাটা পাইনি। বাট কয়লা কত পার্সেন্ট? 34%। ডিজেল কত পার্সেন্ট? ডিজেল হচ্ছে 0.8%, আর প্রাকৃতিক গ্যাসটা হচ্ছে 22%। সবচেয়ে বেশি কোনটা ইউজ করা হচ্ছে? কয়লা। দেখ, কোন পদার্থ সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী? এটা হচ্ছে সোনা, রূপা। এটা একবার বলছিলাম না? বলছি কিন্তু। এখন দেখ, আমাদের স্লাইড কমপ্লিট আজকের মতো। আমরা এই কয়টা স্লাইডে পড়লাম। এখন দেখ, আজকের ক্লাসটা শেষ। এখন কত বাজে? আমি তোদের একটা কিছু কথা বলবো, 2-3টা কথা বলবো। দেখ, আমি বলি। দেখ, আমার চোখ তাকাইতে পারতেছিস, চোখ বন্ধ হয়ে আসতেছে। এই যে এত কষ্ট করি তোদের জন্য, জাস্ট ভালো কিছু কর এটার জন্য, অন্য কিছু না। দেখ, আমি বলি এখন কয়টা বাজে? এখানে 1:38 দেখাচ্ছে মনে হচ্ছে, বাট 1:38 বাজে না। এখন বাজে হচ্ছে 4:47 AM। 4:47 AM। ওকে, বুঝি। আমি হচ্ছে 8:30 একটা ক্লাস নিয়েছি না আজকে তোদের বিএসসির। ক্লাসের ডিউরেশন ছিল 2 ঘন্টা 10 মিনিট। আমি একটা একটা পেজে যাই, দাঁড়া। দেখ, বিএসসি একটা ক্লাস নিয়েছি, এটা ছিল তোর 2 ঘন্টা 10 মিনিট। দেন হচ্ছে রেস্ট নিয়েছি, নামাজ পড়ছি। দেন হচ্ছে তোর আজকে যে তোদের ক্লাস নিলাম বেসিক তড়িতের ক্ষেত্রে, এইটার বিএসসি এবং ডিপ্লোমার দুইটার স্লাইড
আমি নিজে পড়ছি, আমি নিজে পড়ছি। ওকে, দেন হচ্ছে আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য আমি হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের জন্য একটা ভিডিও বানাচ্ছিলাম, ওই স্লাইডটার সাথে পড়ছি, ওইখানে এটার ইনক্লুড করলাম না। হচ্ছে বিএসসির এই যে ক্লাসটা আছে না, এইটা, এই ক্লাসটা আমি রেকর্ড করছি, তোদের এই যে ক্লাসটা করতেছি না এইটার আগে। ওটা কত ছিল তোর? 1 ঘন্টা 25 মিনিট। তোদের ক্লাসটা চলে কতক্ষণ? 50 মিনিট। তো ডিপ্লোমার ক্লাসটা চলে হচ্ছে 50 মিনিট। দেখ আমি কতক্ষণ দাঁড়াই আছি আজকে, কয়টা থেকে, সেই 8:30 থেকে এখন বাজে কয়টা, মোটামুটি 5টা বাজে, কয়টা ধর, 9টা দিলাম, 10 11 12 1 2 3 4 5, 8 ঘন্টা টাইম গেছে। এর মধ্যে আমি এই যে 2 ঘন্টা মোটামুটি, এই দুইটা মিলা তোর এইখানে 3 ঘন্টা ধরলাম, এখানে তোর 2 ঘন্টা ধরলাম, 5 ঘন্টা আমি পুরো দাঁড়াই আছি প্রায়। 8 ঘন্টার মোটামুটি 5 ঘন্টা আমি দাঁড়াই আছি, এই যে এইভাবেই দাঁড়াই আছি। মাঝে মাঝে বসছি না, ওই বসাটাই বসা। আর এর মাঝে একবার খাইছি আমি, এখানেই খাইছি, আর নামাজটা পড়ছি, আর তারপরে হচ্ছে স্লাইড গুলোই দেখছি, বাকি কোনো কাজ নাই। এখন কয়টা বাজে? 4টা 50 বাজে। এখন আমি ক্লাসটা শেষ করব, এরপরে আমি হচ্ছে আমার ভার্সিটি ভার্সনের জন্য একটা ভিডিও রেকর্ড করব, সেটা হচ্ছে 1.5 ঘন্টা হতে পারে। এখন আল্লাহ জানে ওটা করতে পারবো কিনা, এখন যদি পাওয়ার পাই, এনার্জি পাই, করব, না হয় অন্যদিন। আর দেখ তাকাইতে পারতেছি না ঠিক মতো, জাস্ট এতটুকু চাই, ভালো কর তোরা, অন্য কিছু না। যদি পারিস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিস, জানোস কিনা, সার্চ দিবি দি ডিউ অ্যাসপিরেন্ট, ডিউ অ্যাসপিরেন্ট। ওকে, এইটা দেখে দিয়ে দিবি। আল্লাহ হাফেজ, আজকের মতো ক্লাসটা শেষ, থাক।